প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে উপশহর রাজশাহীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ অর্থাৎ আইআইবি ভবনে আছি। এখানে কবি চত্বর সাহিত্য পরিষদ রাজশাহীর আয়োজনে কবি সম্মেলন বা সাহিত্য সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে এবং এখানে সারাদিন ভর আমাদের সাহিত্য আড্ডা হবে। এখানে রাজশাহী সহ বিভিন্ন জেলার কবি সাহিত্যিকগণ এবং প্রথিতযশা ব্যক্তিবর্গ এবং জ্ঞানী গুণী ব্যক্তিগণ এখানে উপস্থিত হবেন। এখানে সারাদিন ভর গল্প, কবিতা এবং সাহিত্য আড্ডার মাধ্যমে আমরা একটা চমৎকার দিন উপভোগ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মেলন 2025-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা যারা একটু বিক্ষিপ্ত আছেন এখানে চলে আসেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কবি চত্বর সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই লেখক সম্মেলন 2025-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সালেউর রহমান, চেয়ারম্যান আল আকসা ডেভেলপার্স লিমিটেড, প্রাক্তন ব্যাংকার সোনালী ব্যাংক, বিশিষ্ট সমাজ সেবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আজকে কবি চত্বরের এই খুবই আমাদের মিলনমালা কবি চত্বর সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ সালেউর রহমান এটা উদ্বোধন করছি। শুভ উদ্বোধনের জন্য সবাই আগে ধরা অবস্থায় ছবি দিয়ে তারপরে আসুন এরপর ছেড়ে দিলে তার পাবেন ছবি করেন, তারপরে ছেড়ে দেবো, ছেড়ে দিলে পাবেন না। ছেড়ে দিলে আর পাবেন না। ছবি ছেড়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একই সাথে অনুরোধ এবং আহ্বান করব আমাদের আরেকজন সমসাময়িক বাংলা সাহিত্যের প্রতিভাবান লেখক, কবি, গবেষক, সম্পাদক জনাব ডক্টর ফজলুল হক তুহিন ভাইকেও আসন গ্রহণ করার জন্য বিনোদন করছি। ডক্টর ফজলুল হক তুহিন ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বড় উন্মোচন। আমি মেহমান বৃন্দের সামনে বই রেখে দিয়েছি। আমরা যারা আগত তাদের হাতেও বই পৌঁছে দিয়েছে। আমরা মোড়ক উন্মোচনটা একসাথে করে ফেলবো। আমরা সবগুলো হাতে বইটা নিয়ে মেহমান বৃন্দকে সভাপতির নেতৃত্বে মোড়ক উন্মোচন করার জন্য অনুরোধ করছি। আমরা আজকের লেখক সম্মেলনের মোড়ক উন্মোচন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মেহমান বৃন্দকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আজকে মোড়ক উন্মোচন করার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি কবি চত্বর সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি মহিবন্ধন।
স্বাগত বক্তব্য নিয়ে আসতে কবি অভিভাবক। কবিচন্দ্র সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত লেখক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বিদগ্ধ সাহিত্যমন্ত্রী, কবি, সাহিত্যিকবৃন্দ, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। কবিচন্দ্র সাহিত্য পরিষদ যাত্রা শুরু করেছিল 2024 সালে, ইতিমধ্যে 25 সাল। ইতিমধ্যে কবিচন্দ্র সাহিত্য পরিষদ তার নিজস্ব পত্রিকা হিসেবে মাঝে মাঝে কচরা, কবিচন্দ্র কচরা নামে, কর্চা নামে ছোট্ট পত্রিকা বের করত। আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি এই প্রথম ছোটখাটো পরিসরে হলেও আপ্রাণ চেষ্টা করেছি এই কবিচন্দ্রের একটা পত্রিকা বের করার জন্য, এবং নামই দিয়েছি আমরা সূচনা সংখ্যা 2025 কবিচন্দ্র। এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সামগ্রিকভাবে বলতে কি আব্দুর রাজ্জাক রিপন এবং আমি ছাড়া তেমনভাবে আমরা সবাই ব্যস্ততার কারণে দূর দূরান্তের কবি সাহিত্যিকরা যতটুকু পেরেছি আমরা সাহিত্য অনুষ্ঠানটাকে সফল করার জন্য, বিশেষ করে এই বইটাকে ঠিকভাবে প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের এই বইয়ের মধ্যে অনেক বিখ্যাত স্বনামধন্য কবি সাহিত্যিক লেখকদের যেমন লেখা আছে, তেমন রাজশাহী বা রাজশাহীর বাইরের বিভিন্ন প্রান্তে মান্দা, তানোর, চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে কবিরা এসেছেন, তাদেরও লেখা আছে। আমি চেয়েছি উচ্চমার্গের লেখকদের সাথে আমাদের যারা সাহিত্য নতুন পদার্পণ করছি কিংবা ব্যক্তিগত সাহিত্য রচনা করছি, তাদের লেখার ভিতরে একটা মিথস্ক্রিয়া তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি স্বনামধন্য লেখকের পাশাপাশি আমাদের নবীন লেখকদের লেখা কবিতা, সাহিত্য, গল্প এখানে সংযোজন করতে। একটি বিষয় না বললেই নয়, আমরা যার উপরে এই দায়িত্বটা দিয়েছিলাম সেই দেশের মালিক আমাদেরকে 3টা দিন নষ্ট করে দেওয়াতে আমরা খুব তাড়াহুড়ার ভিতরে পড়ে যাই। যার ফলে আমরা আজকে বৃহস্পতিবার, সোমবারের দিন আমরা সারা রাত জেগে একদিনের প্রুফ পড়ে তারপরে আমরা রাত 3টার সময় সেখান থেকে বের হয়ে মঙ্গলবারে প্রিন্টে পাঠাই। তদুপরি আমরা চেষ্টা করেছি যতটুকু সাবধানতা অবলম্বন করার। তারপরে যদি কোনো ভুলভ্রান্তি, বানান বা কোনো কিছুতে থাকে, এটা আমাদের প্রথম সূচনা বিভাগের প্রথম পদযাত্রা হিসেবে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার জীবনের এটা একটা প্রথম একটা সম্পাদনা। পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, মত দিয়ে, লেখা দিয়ে আমাদের অনুষ্ঠানকে এবং বইটা প্রকাশ করার জন্য সহযোগিতা করার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি এই প্রতিষ্ঠানে আমাদের বন্ধু মিজানুর রহমান ভাই, যিনি আমাদের এই হল রুম ভাড়া করা বা যাবতীয় আয়োজন করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি আমার বক্তব্য শেষ না করে স্বাগত বক্তব্য হিসেবে আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, সালাম, মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনাদের অনুষ্ঠানে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আলোচনার পালা। আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর ফজলুল হক তুহিন ভাই। পরিষদ আয়োজিত আজকের লেখক সম্মেলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অভিবর্তন ভাই এবং প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক
সালিউর রহমান, আছেন আমাদের প্রিয় কথাশিল্পী এবং খ্যাতিমান অনুবাদক, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী নাজিব ওয়াদুদ ভাই আছেন বাংলাদেশের অন্যতম কবি, প্রাবন্ধিক, অনুবাদক, অধ্যাপক কবি সাইদ আবু বকর এবং আমাদের প্রাণপ্রিয় লেখকবৃন্দ, রাজশাহী এবং রাজশাহীর বাইরে থেকে আগত যারা সাহিত্যমোদী, সাহিত্য প্রাণ, তারা এখানে এসেছেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে এই শীতকে পরাজিত করে বা শীতের সাথে যুদ্ধ করে যে আমরা এখানে আসতে পেরেছি, এটাই প্রমাণ করে যে সাহিত্য আমাদের একটা প্রাণের সাথে জড়িত আছে, কিংবা আমাদের প্রাণের সাথে সাহিত্যের সম্পর্ক অঙ্গাঙ্গ। এখানে সাহিত্য বলতে অনেকে আলাদা কিছু ভাবে, আসলে সাহিত্য চর্চাও জীবন চর্চারই অংশ। একজন বড় কবি বলছেন যে কবিতা হচ্ছে জীবনেরই উৎসারণ, জীবনেরই উৎসারণ বা উৎসারিত অন্য এক নাম হচ্ছে কবিতা। তো আমাদের জীবন থেকেই হচ্ছে কবিতা। আমাদের জীবন নিয়ে সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ সবকিছুই হচ্ছে জীবন কেন্দ্রিক। এই জীবনের একটি কেন্দ্রে আছে আমাদের ভাষা। সেই ভাষায় হচ্ছে, সেই ভাষায় নির্মিত সর্বোৎকৃষ্ট যে শিল্প, সেটা হচ্ছে সাহিত্য বা কবিতা। আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় ভাবি, যে ভাষায় আমাদের জীবনের গন্তব্য আমরা নির্ধারণ করি, আমাদের যে বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের জীবন ও জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, সেটাই সাহিত্যে প্রতিফলিত হয়। কিন্তু মানুষ, সমাজে কিছু কিছু মানুষ যারা একটু অন্যভাবে চিন্তা করে, যাদের মধ্যে কল্পনা প্রতিভা আছে, যারা সময়কে এবং ইতিহাসকে ধারণ করে, তারাই মূলত লেখক হয়ে ওঠে। যাদের মধ্যে কল্পনা প্রতিভা এবং সমকালীন সময়কে রিড করার মতো যাদের যোগ্যতা আছে, যারা ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা রাখেন, তারাই মূলত লেখক বা কবি হয়ে ওঠেন। এখন যে বর্তমান যে সময়টা চলছে, জুলাই পরবর্তী আমাদের যে জীবন, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। একটা হচ্ছে সময়ের চ্যালেঞ্জ, যে মানুষ পড়তে চায় না, কিংবা মানুষ আর ট্র্যাডিশনাল পদ্ধতিতে লিখতে চায় না, কিংবা সাহিত্য চর্চা করতে ওইভাবে চায় না। আগে এক সময় ছিল সংবাদপত্র, ছোট কাগজ, কিংবা শ্রুতি মাধ্যম, কিংবা যেসব মাধ্যম ছিল। তো এখন যে ইন্টারনেটের জামানায়, ফেসবুক এবং ইউটিউবের জামানায় এসে আমাদের সাহিত্যের মাধ্যমও অনেক সময় পরিবর্তন হয়ে গেছে। এক সময় মাধ্যম ছিল, কবিয়াতের যুগ ছিল, এক সময় ছিল টেলিভিশন, রেডিও ছিল, এক সময় আসছে ইন্টারনেট, মানে ডিশ অ্যান্টেনার যুগ আসছে, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সব জায়গাতেও আমাদের সাহিত্যিকরা, কবিরা তাদের লেখা দিয়ে দখল করে রেখেছেন। এটা একটা আশাব্যঞ্জক দিক। পৃথিবীর যতদিন থাকবে সাহিত্য বা কবিতা, ততদিন থাকবে, কিন্তু মাধ্যম পরিবর্তন। মানুষ যতদিন আছে, তার কল্পনা প্রতিভাও ততদিন আছে। তবে দুটি দিকের প্রতি আমি একটু দিক নির্দেশনা দিতে চাই, শেষ করতে চাই কথা। সেটা হচ্ছে আমাদের জীবন যাপনেও যে আমাদের একটা, কি বলবো, সততা এবং স্বচ্ছতা যেরকম প্রয়োজন, আমাদের সাহিত্য সেরকম সৎ সাহিত্য আমরা চর্চা করতে চাই। এখন সাহিত্য কি অসৎ হয়ে থাকে? সাহিত্য সৎ কিংবা অসৎ সে অর্থে বলছি না। সৎ সাহিত্য অর্থে যে আমরা নিষ্ঠা, আন্তরিকতার সাথে, ফাঁকিবাজিহীন কিংবা লোক দেখানো, মেকি, বস্তা পচা এই ধরনের সাহিত্য চর্চা করতে চাই। আমরা যেরকম শিল্পের দিক থেকে গুণগত মান থাকবে, সেরকম
আমাদের লেখায় যেন জীবনের প্রতি একটা প্রতিশ্রুতি থাকে, জীবনের এর প্রতি একটা আস্থা থাকে, জীবন এর মধ্যে যে আশা জাগানিয়া ব্যাপার আছে। আমরা যেরকম আমাদের সাংস্কৃতিক মুক্তি চাই, আমাদের রাজনৈতিক মুক্তিও চাই, আমাদের গণমুক্তি যেরকম চাই, সেরকম আমরা সাহিত্য মুক্তি চাই। সাহিত্যের মুক্তি আসবে ভাষার মাধ্যমে, বোধের বিপ্লবের মাধ্যমে। জন্য আমরা জীবন নিয়ে যেরকম আমরা চাই একটা জাগরণ, আমরা সাহিত্যও চাই জাগরণ। জীবনে আমরা যেরকম বিশ্বাস আস্থা চাই, আমরা সাহিত্যেও যেরকম বিশ্বাস, আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন চাই। যেন গণমানুষের কথা, গণমানুষের কণ্ঠস্বর যেন এখানে থাকে, দেশ, দেশের মাটি, মানুষের কথা যেন এখানে থাকে, এখানকার মানুষের সংস্কৃতির যে প্রত্যয় সেটা যেন থাকে। আমরা যেন জীবনেও সেটা চর্চা করতে চাই, আমরা সাহিত্যও করতে চাই। কবি চত্বরকে ধন্যবাদ এই শীতের সময় সকলকে নিয়ে একটি সাহিত্য সম্মেলন করার জন্য। তারা যে ছোট এবং একটা নবীন সংগঠন, তারপরেও যে একটা অনেক চেষ্টা করে, অনেক সাধনা করে একটা সম্মেলন করতে পেরেছে, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সার্বিক সহযোগিতা থাকবে, দোয়া এবং আগামীতেও আমরা একসঙ্গে সাহিত্য চর্চা করব। কবি চত্বরকে ধন্যবাদ, কবি চত্বরের প্রত্যেকটা কাজ সফল হোক এই দোয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বাস্তবে যা দেখি এগুলো ভুলে যাই, কিন্তু লেখকরা যে জিনিসটা লিখে রাখে ওই জিনিসটাই শুধু আমাদের চোখের সামনে সত্য বলে মনে হয়। এই জন্য রবীন্দ্রনাথ বলছে, ঘটে যাতা সত্য নহে, কবি তব মনোভূমি, অযোধ্যার যে সত্য যে তোমার মনের ভিতরে যে সত্য জাগ্রত হয়েছে, ওই সত্যই হলো আসল সত্য। আজকে একটা পত্রিকায় নিউজ হবে অমুকের ঘটনা, পরদিন ভুলে যাবে, কিন্তু এটা যদি গল্প হয়ে সত্য আকারে আমার চোখের সামনে আসে, সারা জীবন। পথের পাশালি দুর্গার কাহিনী আমাদেরকে বারবার, দুরন্ত মেয়ে, বৃষ্টির দিনে, ঝড়ের দিনে নারকেল গাছে নারকেল পড়েছে, পোড়াতে গেছে, নারকেল নিয়ে আসছে, মাকে বলছে পিঠা বানাই দাও, পিঠা বানাতে যাবে, পাশের পাশাতে গালিগালাজ করতেছে। এই যে নারকেল গাছে নারকেল ছিল, ধাড়ি মেয়ে সব নিয়ে গেছে এবং অভিশাপ দিচ্ছে, জোর মাথায় যেন বাস পড়ে। দুর্গা মা পিঠা বানাতে যান, তখন বলছে নারকেল দিয়া। এই যে দুর্গা আমাদের মধ্য দিয়ে বিভূতি ভূষণ তুলে এনেছে, এই দুর্গা বলে কেউ কি ছিল? বাস্তব কোন দুর্গা ছিল? বাস্তব দুর্গা ছিল না, কিন্তু এটা সত্যের চেয়ে অধিক সত্য। এই দুর্গা আমাদের সমাজের মধ্যে, আমাদের মানুষের মধ্যে এগুলো সব সময় বিরাজ করছে। এই জন্য বারবার ওই পথের পাশালে আমার ভালো লাগে। সাহিত্যের কাজ হলো সত্যকে উপস্থাপন করা এমন ভাবে যার কোনো ক্ষয় নেই, সারা জীবন চোখের সামনে। ইংল্যান্ডের বড় বড় রাজা ছিল, ঘোড়া চড়াতো, ঘোড়া পালতো। অর্ধ শিক্ষিত একজন লোক শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, যাকে প্রথমে কোনো পাত্তাই দেওয়া হয় না। থিয়েটারে সে ঘোড়া চড়াতো, ঘোড়া অভিনয় দেখে মনে বললো যে আমি এরকম অভিনয় করতে পারি, এবং অভিনয় করলেন। পরে বললেন এসব কি নাটক, আপনি নিজে নাটক লিখতে পারেন। তিনি নাটক লিখতেন এবং ইংল্যান্ডের সত্যিকার রাজা হয়ে গেল। ইংল্যান্ডের প্রকৃত রাজা উইলিয়াম শেক্সপিয়ার। এই সমস্ত রাজাদের কথা কি আর বলবে? কত রাজা, রাজা যায়, রাজা আসে, উইলিয়াম শেক্সপিয়ার। কাজী নজরুল ইসলাম ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আপনার মাইন্ড করবেন, এগুলো ইতিহাস। দুই বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলায় ফজলুল হকের কাছে যে বলা হলো আপনার ডাক্তারে দেন, নজরুলের চিকিৎসা করে দেন। বলছেন যে আমার ডাক্তারের সময় নেই নজরুলের ট্রিটমেন্ট করার জন্য, কোনো চিকিৎসা ব্যবস্থা করলেন না, কারণ শেরে বাংলার সঙ্গে নজরুলের একটা দ্বন্দ্ব হয়েছে, তার চিকিৎসা ব্যবস্থা হলো না। বলে নজরুল বড় না শেরে বাংলা?
জাতি আজ কার জন্য পাবে? সব কিছু শাসকদের হারিয়ে গিয়েছে। নজরুলের ভোর হলো দোর হলো কুকুমনি মঠুরি, ওই ডাকে তুমি শাকে ফুল কবি চলুন, বিহার করি পাল ওই করি চলুন, এইবার তুমি চোখ খুললো। বুঝি সব করে কি হয়? আরে ভাই, এইগুলো তো পড়তে হবে, এগুলো তো ঘুম ভাঙানিয়া গান, জাতিকে জাগানোর গান। খুকু হলো দেশমাতৃকা, দেশকে বলছে বলিহাল বলিপাল ওই তরি চললো, এইবার তুমি চোখ খুললো। এই খুকু হলো দেশ, সব জায়গায় উঠেছে, তুমি যাও। আমরা যদি না জানি মা কেমন সকাল হবে, তোমার ছেলে উঠতে পারবো রাত হবে তবে। বলছে এই সমস্ত চরণ লিখে কি হবে? এইগুলোই তো আমাদের জীবনের পাত্র। আজকে যে জুলাই বিপ্লব হলো, কারণ এই লৌহ কপাট ভেঙে ফেলে করবে লোক, চতুর্দিকে নজরুল, চতুর্দিকে নজরুল, বিপ্লবী যেন নজরুল ঘটিয়েছে। তাহলে লেখকদের কি বুঝাই লাগে? লেখকদের সারা জীবন সর্বত্র লাগে। আমাদের পথ চলায়, নির্দেশনায়, জাগরণে, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের লেখকদের লাগে, যখন আমরা জাতির কথা ভুলে যাই তখন আমার লেখকদের লাগে। খুবই আনন্দের কথা, কবি চক্র একটা লেখক সম্মেলন করেছে যাদের সামাজিকভাবে তেমন কোনো মূল্য, কিন্তু এদের মূল্য হয় তখন যখন এরা মরে করে যায়। সুকান্ত ভট্টাচার্য শিক্ষিত মানুষ লাগে, কবি সাহিত্যিক হওয়া লাগে না, অধ্যাপক হওয়া লাগে না, ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, কি লাগে তাহলে? সুকান্ত ভট্টাচার্য 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, 3 বারই সাকসেসফুলি ফেল করেছে, একবারও পাস করেনি। কিন্তু কবিতা যে রচনা করে গেছে, কবিতা তোমায় দিলেম আজকে ছুটি, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো। অনেকে বলে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো, একেবারে ভুল। সুকান্ত এই পরীক্ষায় ফেল করে। পূর্ণিমা চাঁদ 6 মাথা, ছন্দে কান্তা, ছোট্ট দিয়াশায়ের কাঠি, একটি মোরগের কাহিনী নতুন নতুন সৃষ্টি করে গেলে। একটা মোরগ প্রতিদিন ওই খাবার তাকে টেবিলে সাজানো, খেতে যেতে ইচ্ছা করে, আর বারবার মালিক তাকে তাড়িয়ে দেয়। বলছে ওই এক মোরগ একদিন ঠিকই টেবিলে গেল, তবে খাদ্য খেতে নয়, খাদ্য হয়ে। মোরগ নিজেই রান্না হয়ে টেবিলে হয়ে গেল। কবিতা তৃতীয় বিশ্বের দেশগুলোকে মোরগের সাথে তুলনা করছে, সব লুটেরা এদেরকে খাচ্ছে। একজন কবির মাথায় বড় বড়, সে বয়স অল্প হলেও হয়, অশিক্ষিত হলেও হয়, বুড়ো হলেও। এই সমস্ত লেখকরা একটা জাতিকে নির্মাণ করে। কবি চক্র সেই লেখকদের সম্মান জানানোর জন্য একটা আয়োজন করেছে। আমি খুবই গর্বিত বোধ করছি এবং এই যাত্রা অব্যাহত থাকুক। লেখকরা সুন্দরভাবে আজকে উপভোগ করুন। ধন্যবাদ। বিনীত অনুরোধ করছি কবিচত্র সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের লেখক সম্মেলনের মান্যবর প্রধান আলোচক কথা সাহিত্যিক ও সম্পাদক ডাক্তার নাজিব আলী। কবিচত্র সাহিত্য পরিষদ আজকের লেখক সম্মেলনের সম্মানিত সভাপতি, কবিচত্র সাহিত্য পরিষদের সভাপতি কবি মণ্ডল, অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী সালেউর রহমান, চেয়ারম্যান আলাক্সা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, মঞ্চবরিষ্ঠ বিশেষ অতিথি সহকারের অন্যতম প্রধান কবি সাইদ আবু বকর, মঞ্চবরিষ্ঠ আরেকজন সমকালের আরেকজন প্রধান কবি ফজলুল বিহীন এবং আমার সামগ্রিষ্ট সাহিত্য প্রাণ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সাইদ আবু বকরের বক্তৃতা একটু মনোমুগ্ধ মতো শুনছিলাম, আর একটু দীর্ঘায়িত হলে ভালো হতো। এই সময় আমাদের হাতে খুবই কম, অনুষ্ঠান শুরু করতে অনেক দেরি হয়েছে,
সুতরাং কোনো বক্তা এই দেশে কথা বলার সুযোগ পাবেন না, হয়তো সমাবেশী না উচিত হবে না, সেজন্য আমি সাইডের কথা সংক্ষিপ্ত করেছে। আমি খুব সংক্ষেপে কথা বলব। আমি কবি চক্রকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে মাত্র বছর খানেক বয়সে, এই বছর খানেক বয়সের ভিতরেই কবি চক্র অনেক অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে আজকে লেখক সম্মেলন হয়তো সবচেয়ে বড় একটা উদ্যোগ। একটা লেখক সম্মেলন আয়োজন করা খুব চারটিখানি কথা। হয়তো মনে হয় যে 40-50 জন মাত্র লোক হাজির হয়েছে, কিন্তু এর জন্য যে পরিশ্রম, যে ত্যাগ, যে কুরবানি পেশ করতে হয়, সেটা যারা এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকে তারা জানে না। তো সেই জন্য কবি চত্বরের সভাপতি অভিনন্দন, সেক্রেটারি আব্দুল রাজাক রিপোর্ট সহ এই কবি চত্বর পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাহিত্য আমরা সাধারণভাবে বুঝি যে একটা আবেগের বিষয়। আবেগ হচ্ছে হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, এগুলো হচ্ছে আবেগ। এই আবেগ থেকে সাহিত্য আসে বা কল্পনা থেকে সাহিত্য আসে বা অভিজ্ঞতা থেকে সাহিত্য আসে। সে অভিজ্ঞতা থেকে আসলে আবেগ তৈরি হয়, সাহিত্য আসে। তো আবেগ থেকে একটা জিনিস মনে হলো, আমি 2 লাইন লিখে ফেললাম, আমার মনের ভেতরে আসলে সেটা কাগজে কলমে লিখে ফেললাম, সেটাই কিন্তু সাহিত্য হয় না। আমার কল্পনায় আমি 2টা, 3টা, 4টা, 5টা কবিতার চরণ ঠিক করলাম, করে লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমি দেখলাম যে এখানে ছন্দ ঠিক হয়। তখন আমাকে ছন্দ গুনে 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 ছন্দ ঠিক করতে হচ্ছে, মানে এখানে বুদ্ধি প্রয়োগ করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার কল্পনা থেকে আসা যে বাক্যগুলো আমি লিখেছি তার ভিতরে 2-1টা শব্দ আমি যেটা বলতে চাই সেটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি। তখন সেই শব্দ বাদ দিয়ে অধিকতর উপযোগী একটা শব্দ আমি বাছাই করে নিয়ে সেখানে বসাচ্ছি। বাক্যের চরণ দেখা যাচ্ছে যে প্রথম চরণটা প্রথম চরণ ঠিক হচ্ছে। এইভাবে আমি কবিতা দিয়ে বোঝালাম গল্প, উপন্যাস, নাটক, সংগীতের শুরু। তার মানে সাহিত্য যখন আমার সামনে মুদ্রিত আকারে হোক বা যেভাবে একটা সাহিত্য হিসাবে ফাইনাল চূড়ান্ত একটা আকারে যখন আসবে, সেটা তখন সত্যিকার অর্থাৎ কল্পনার সৃষ্টি। সত্যিকার অর্থে সেটা সেলফ আবেগের বিষয়টা, সেইটা বুদ্ধিবৃত্তিক একটা সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক একটা নির্মাণ হিসেবে আবশ্যক। এই যে বুদ্ধিবৃত্তিক নির্মাণ, এটা একটা ভাস্করের মতো। একটা পাথর একজন ভাস্কর শ্রেণী দিয়েছে, কাটছেন, খুঁজছেন, মূর্তি করে। এইরকম শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে একটা সৃষ্টিকে চূড়ান্ত রূপ দিতে হয়। এইটা যে যত ভালোভাবে দিতে পারে তার সৃষ্টি তত ভালো হয়, তত উৎকৃষ্ট। এই যে আমরা কবি নজরুলের কবিতা শুনলাম, কেন ফুলি হাল, তুলি পাল, বই তুলি চন্দ্র, এইবার ফুলি চন্দ্র, কত সহজ মনে হচ্ছে। এই ছড়া এরকম আরো অসংখ্য কবিতা আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসটা হাঁটু সহজ, কত সহজ বলেছে। প্রত্যেকটা শব্দ চেনা, বাক্যগুলো কত সহজ, কিন্তু এই সৃষ্টিটা এত সহজ না। এই সৃষ্টিটা, এই যে 2-4টা লাইন এই লিখতে কবিকে যে কত শ্রম, কত মেধা দিতে হয়েছে, সেইটা হয়তো একজন পাঠক যে কবি বুঝতে পারছে। বলেছে কত সহজে উচ্চারণ করতে, সহজভাবে অনুধাবন করতে পারছি। তো সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে শুধুমাত্র আবেগ এবং শুধুমাত্র কল্পনার উপরে নির্ভর করলে উৎকৃষ্ট সাহিত্য রচনা করা সম্ভব হবে। আমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাতে হবে।
আবেগ এবং বুদ্ধিবৃত্তি, এই দুটোকে যখন আমরা মিশ্রিত করতে পারবো, সত্যিকার সত্যযুক্তভাবে প্রয়োগ করতে পারবো, তখনই একটা লেখা উৎকৃষ্ট হবে। তখনই সেই লেখাটা মানুষের মনকে স্পর্শ করতে পারবে, মানুষের মনকে উজ্জীবিত করতে পারবে, উদ্দীপিত করতে পারবে, তাড়িত করতে পারবে, অনুপ্রাণিত করতে পারবে। সেই জন্যে আমরা যারা সাহিত্য চর্চা করছি তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বুদ্ধিবৃত্তির প্রশ্নটা যখন আসলো, তখন আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে সাহিত্য হয়তো নিজের খেয়ালেই একজন লেখক সৃষ্টি হয়, কিন্তু যখন সৃষ্টির প্রক্রিয়া চলে, তখন হয়তো লেখক ছাড়া আর কোনো অস্তিত্ব হয়তো কখনো কখনো থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন সৃষ্টি প্রক্রিয়া চলছে তখন সেখানে শুধুমাত্র লেখকই উপস্থিত আছে। কিন্তু যখন সৃষ্টিটা সম্পূর্ণ, তখন সেখানে লেখক গৌণ, তখন সেখানে পাঠক বা শ্রোতা তখন সেখানে প্রধান। অর্থাৎ আমার এই লেখাটা যখন হয়ে গেল, তখন এইটা আমার থাকে না, তখন সেটা মানুষের, অর্থাৎ একটা লেখাতে মানুষের কাছে যেতে হয় নানান অত কিছু ব্যাখ্যা করার সময় আমি শুধু একটা দিক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের জীবনকে গঠন করে, আমাদের সমাজকে গঠন করে, আমাদের রাষ্ট্রকে গঠন করে, আমাদের জাতিকে গঠন করে এবং এর বিকাশকে নিশ্চিত করার জন্য সাহিত্য ভূমিকা, এই ভূমিকাটা যেন রাখতে পারে এবং এই ভূমিকাটা যেন সঠিক হয়, সেই জন্যে সাহিত্যিকেরও যখন তিনি সাহিত্য চর্চা করছেন, সাহিত্য রচনা করছেন, তখন তাকে এই ব্যাপারে যেমন বুদ্ধিবৃত্তিকে এই দিক থেকে সাহিত্য থাকতে এবং সচেতন থাকতে। আমি যখন একটা শব্দ ব্যবহার করি, প্রথমে আমি বলি সাহিত্যের বিষয় নিয়ে রচিত হবে, একটা বিষয় নিয়ে রচিত হবে, তাহলে আমার বিষয় নির্বাচনের ক্ষেত্রে এই বুদ্ধিবৃত্তিকে প্রয়োগ করতে হবে যে কোন বিষয় নিয়ে আমি সব বিষয় নিয়ে স্বাধীনতা, স্বাধীনতা যতই ভাব আমি সেই স্বাধীনতাকে যথেচ্ছভাবে ব্যবহার করব, বরং সেই বিষয়টাকে গ্রহণ করবো যে বিষয়টা আমার জনগণের জন্য, আমার পাঠকের জন্য, আমার জাতির জন্য কাজে লাগবে। আমি সবসময় লাগবে আমি করতে পারি, কিন্তু তার উদ্দেশ্য শুধু বিষয় নির্বাচন করার ক্ষেত্রে আমাকে এরপরে আমি যে বাক্য গঠন করবো, উপমা প্রয়োগ করবো, উৎপ্রেক্ষা প্রয়োগ করবো, উপপ্রয়োগ, প্রতীক ব্যবহার, যে শব্দ ব্যবহার করবো, যে ইতিহাস ব্যবহার করবো, সেগুলো যেন আমার জাতি গঠনের ক্ষেত্রে সহায়ক হয়। এই ভূমিকা যদি আমি পালন করতে না পারি, তাহলে আমার এই সৃষ্টি আমার জাতির কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, আমার পাঠকের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, সেটা একটা উৎকৃষ্ট সাহিত্য হিসেবে নাও পাবে। আজকে বিশেষভাবে সাহিত্য এবং সাহিত্য চর্চা যারা করছে, লেখক যারা, বুদ্ধিজীবী যারা, তাদের দায়িত্ব আরো বেশি এই জন্য যে আজকে আমাদের জাতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যে আমাদের আত্মপরিচয় নির্মাণের বিষয়টা আমাদের সামনে অত্যন্ত আগে ছিল, কিন্তু এখন অত্যন্ত প্রকটভাবে এসেছে এবং একটা সুযোগ এসেছে। এবং এই আত্মপরিচয় নির্মাণের ক্ষেত্রে লেখকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেখকরা মানুষের মনের উপরে কাজ করে। তার যে সৃষ্টি, এই সৃষ্টিটা মানুষের মনের উপরে কাজ করে, এই মনটাকে নির্মাণ করে, তার এই বুদ্ধিবৃত্তিটাকে নির্মাণ করে। সেই জন্যে আজকে যখন জাতি গঠনের প্রশ্ন এসেছে, তখন লেখক এবং সাহিত্যিকদের ভূমিকা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। সেজন্য আজকে আমাদের লেখকরা যারা আমরা সাহিত্য চর্চা করছি, গতানুগতিকভাবে সাহিত্য চর্চা আমি মনে করি এই মুহূর্তে না করা উচিত। আজকে আমাদের সেই সাহিত্য চর্চা করতে হবে যে সাহিত্য আমাদের জাতি গঠনের ক্ষেত্রে কাজে।
আমাদের জাতির মনন তৈরি করতে কাজে লাগবে, জাতির মানুষ এবং মানসিকতা তৈরিতে কাজে লাগবে। আমাদের যে আধিপত্যবাদ, যে সাংস্কৃতিক আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদ আমাদের সামনে যুগ যুগ ধরে চেপে বসে আছে, সেই উপনিবেশের সময় সেই আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আজকে যে সংগ্রাম লড়াই আমরা উন্নত হয়েছি, এর মধ্য দিয়ে একটা জাতি হিসেবে আমরা বিশ্বের মিশে মর্যাদাপূর্ণ অবস্থায় দাঁড়াতে পারবো কি পারবো না, এই প্রশ্ন আজকে আমাদের সামনে এসেছে। সেই সময় শুধু রাজনীতিবিদরা এই দায়িত্ব পালন করবে ব্যাপারটা এমন নয়, আজকে লেখক এবং সাহিত্যিকদেরও সেই দায়িত্বটা পালন করবে। সুতরাং আসুন আমরা এই সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে একদিকে যে আমরা উৎকৃষ্ট সাহিত্য চর্চা করব, উৎকৃষ্ট সাহিত্য নির্মাণ করব, একই সঙ্গে সেই সাহিত্য যেন আমার জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে, সেই ব্যাপারে সচেতন থেকেই আমরা সাহিত্যের চর্চা করব। এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আপনার সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের মান্যবর অতিথি মোহাম্মদ সালেহুর রহমান, চেয়ারম্যান আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমি বিভিন্ন সময় বিভিন্ন কবিতা লিখতাম, ফেসবুকে দিতাম, বহু লাইক পেতাম, মজা লাগতো। এই মজাটা আমার ছিল 2019 সালে। 2019 সালে যখন আমি একটা কবিতা লিখলাম, কবিতার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম, 6 পাতা, 300 লাইনের বেশি। এই কবিতাটা যখন আমি ফেসবুকে দিলাম, তখন আমার ছেলে, ছেলে তো মানে 2 ছেলে যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের কারণে 2019 সালে আমার কবিতা লেখা থেমে যায়। আমার কবিতা প্রায় 252টা কবিতা আছে। তারপর আমি বলবো, এই যে আপনাদের মাঝে এসেছি, যে সমুদ্রের মধ্যে আমি এসেছি, তার মধ্যে আমি খুবই নবীন। কেন নবীন? যে আমার কবিতা একটা ছাপা, এই প্রথম কবি চত্বরে সাহিত্য পরিষদের একটা বই আমি পেলাম, যাতে আমার কবিতা একটা ছাপানো হয়েছে। যে কবিতাটা আবার আমি অভিমন্যুকে দিয়েছিলাম ঠিক আজ থেকে 4 দিন আগে। কেন দিলাম? ওই যে বৃদ্ধাশ্রম কবিতা আমাকে যে থমকে দাঁড়িয়ে দিয়েছিল, তাতে কি ছিল সেটা আপনাকে বলতে পারবো না, কারণ সেটা 36টা 320 লাইন ছিল। আর যা দেখে যে কবিতার মর্ম বুঝে আমার ছেলে প্রতিবাদ করেছিল, সে ছেলেটাকে তার গর্জেদের বলবেন যে আসলে তার প্রতিবাদ করাটা সঠিক হয়েছিল কিনা। আমার ছেলে, আমি 2 ছেলের বাবা, আমার 2টি সন্তান। একটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেড, যে আমার সংস্থা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে সেই মূল ব্যবসাটা পরিচালনা করে, আমি চেয়ারম্যান হিসেবে আছি আল-আকসা ডেভেলপার। আমার 2টা সন্তান হচ্ছে সহযোগী অধ্যাপক, ব্রুনাই স্টেট ইউনিভার্সিটি, মিজোরি, আমেরিকা। সে প্রথম রাজশাহী বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি মানে কম্পিউটার সায়েন্স এর ইলেকট্রনিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শিক্ষকতা করার মাধ্যমে চলে যায় বিদেশে কানাডার রাজধানী ওয়াটোয়া ইউনিভার্সিটিতে। সে 2007 সালে এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল বাংলাদেশের ছেলে। তারপরে সে সেখানে আছে, সেখানে শিক্ষকতা করছিল, পরে চলে এসেছে আমেরিকা। কানাডা থাকা অবস্থায় আমি কবিতা লিখেছিলাম, যখন সে 2019 সাল। সেই কবিতা তার মর্মে যে ব্যথা লেগেছিল, সে মনে করেছে বোধহয় আমি আমার ছেলের উদ্দেশ্যে কবিতা লিখেছি। সম্মানিত লেখক বৃন্দ, এ পর্যায়ে আমরা একটি বইয়ের মোড়ক উন্মোচন করব। আমাদের কবিচত্বর সাহিত্য পরিষদের মান্যবর সহ সভাপতি সর্দার মুক্তার আলীর সম্প্রতি লেখা একটা বই। যে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধেয় অতিথিবৃন্দ,
সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আজকের এই শীতের সকালের চাদর ছুঁড়ে ফেলে দিয়ে দুঃসাহসের সাথে আমাদের এই কবি চত্বর আয়োজিত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কবি চত্বর সাহিত্য পরিষদের মোটামুটি একজন সেবক হিসেবে আছি, আর লেখালেখি করি সর্দার মুক্তার আলী নামে। আমার হাতে যে বইটি দেখছেন এটা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আমার দ্বিতীয় প্রকাশনা, অর্থাৎ 26 সালে বাংলা একাডেমির বই মেলায় রিদম প্রকাশনা সংস্থা বাংলা একাডেমির ওই বই মেলায় থাকবে। বইটির নাম হচ্ছে 36 জুলাই বিপ্লব বার্তা। 25-এর বই মেলায় আমার জুলাই কেন্দ্রিক যে বইটি ছিল, 24-এর 36 জুলাই গণ অভ্যুত্থান, অর্থাৎ আমার দুটো বই হল এই 36 জুলাই বিপ্লব বয়ান দিয়ে যদি আমরা শিল্প সাহিত্য সংস্কৃতিতে স্থায়ীভাবে ধরে রাখতে চাই, তাহলে লিখিত রূপ আর্কাইভে স্থাপন এই প্রচেষ্টাটা থাকা দরকার। তা না হলে ফেসবুকে লিখলাম, ইউটিউবে লিখলাম, একসময় প্রযুক্তি কাজ করলো না, তখন কিন্তু আমরা ওই হার্ড কপি অর্থাৎ বইয়ের কাভারের মধ্যে যে রূপ, এই রূপটিকেই খুঁজে বের করতে হবে। আমার জন্য দোয়া রাখবেন যাতে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের নাগরিক বান্ধব একটি রাষ্ট্রের জন্য শুধু শারীরিক পরিশ্রম নয়, মেধার জগতে, জ্ঞানের জগতেও যাতে আমরা ভূমিকা রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুক্তিয়ার, আমাদের সরকার মুক্তার আলী 36 জুলাই বিপ্লব বার্তা। জি শুকরিয়া।